সিরিয়া ইস্যুতে বিশ্ব মুসলিমরা ইসরায়েলের সহায়তাকে কিভাবে দেখছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। গাজা ও লেবাননে যুদ্ধ করছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে যে তথ্য প্রকাশ করা হচ্ছে তাতে ৪৫,০০০-এর বেশি সংখ্যক নিরপরাধ মানুষ শহীদ হয়েছে বলা হচ্ছে। আসলে বিভিন্ন তথ্যসূত্র বলছে এই সংখ্যা কম করে হলেও ১.৫ লাখেরও বেশি, আহত কমপক্ষে ৫ লাখের মতো। অথচ এসব তথ্য আমরা জানিই না, বা জানলেও তাকে নির্ভরযোগ্য বলা হচ্ছে না। গাজা অঞ্চলটিকে বহু আগেই বলা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান। এখন তো সেখানকার ৮০% স্থাপনা ধ্বংস করা হয়েছে। এ সবই করেছে ওই দখলদার ও বর্বর রাষ্ট্র ইসরায়েল, আর পেছন থেকে সকল রকমের সাপোর্ট দিয়ে গেছে আমেরিকা। এরপর যখন লেবাননের হিজবুল্লাহর সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হলো ইসরায়েল, তখন লেবাননের ভূখণ্ডেও হামলার পর হামলা চালালো তারা। আমরা বিশ্ববাসী, মুসলিমরা, মানবতাবাদী মানুষেরা ধিক্কার জানালাম ইসরায়েলকে। আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় হলো নেতানিয়াহুকে গ্রেপ্তার করার। বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের ডাকও শোনা গেল, কিন্তু ইসরায়েলকে কেউ থামাতে পারল না। এক না শেষ হওয়া যুদ্ধে ইসরায়েল তাদের সকল শ্রম, অস্ত্র, বুদ্ধি সবকিছু ব্যয় করতে থাকল। এবার সিরিয়া ইস্যুতে ইসরায়েল ও আমেরিকার সহায়তায় বাশার আল আসাদের পতন হল। আসাদ ছিল স্বৈরশাসক, কিন্তু নিজের ভূমি সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার্থে তারা ছিল অতন্দ্র প্রহরী। আর বিদ্রোহীরা ইসরায়েল ও পশ্চিমাদের সহায়তা নিয়ে আসাদ সরকারকে সরিয়ে এবার নিজেদের শাসকের মাধ্যমে দেশ পরিচালনার ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইসরায়েল, তুরস্ক ও আমেরিকা এরা সবাই মিলে যে আসাদের সশস্ত্র বাহিনী থাকতে পারে সিরিয়ায়, অর্থাৎ সেই ভূখণ্ডে, এই ধোঁয়া তুলে একের পর এক সিরিয়ার অস্ত্র কারখানা, অস্ত্র গুদাম ইত্যাদির ওপর হামলা চালিয়ে সিরিয়াকে একেবারে নিজেদের অস্ত্র, সৈন্য, প্রতিরক্ষা সব ধ্বংস করে দিচ্ছে। এখন তাহলে ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষা হবে কি দিয়ে? তুরস্কের এই খেলায় ইসরায়েল ও আমেরিকার সাথে সখ্যতা থাকায় মুসলিমরা কি দুই ভাবে বিভক্ত হয়ে গেল, যেটা গাজা ও লেবানন যুদ্ধে কম দেখা গেছে। কিন্তু এই সিরিয়া ইস্যুতে শিয়া ও সুন্নি দুই মেরুতে আবার বিভক্ত হতে দেখা যাচ্ছে। তাই তো আসাদের পতনের পরপরই বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ পড়তে শুরু করেছে, কারণ তুরস্ক একটি শতভাগ সুন্নি রাষ্ট্র। যেহেতু আসাদের পরাজয়ের পেছনে তুরস্কও মদত দিয়েছে, সহায়তা করেছে, সুতরাং ওই বর্বর দখলদার রাষ্ট্র ইসরায়েল থাকুক আর মোড়লগিরি দেখানো আমেরিকা যেই থাকুক, জোলানির নেতৃত্বকে সাধুবাদ জানাতেই হবে। সিরিয়ায় আসাদের পতনে উৎসব করতে হবে। আত্মঘাতী হয়ে গেল না তো আবার? গাজা ও লেবাননের ক্ষেত্রেও তো ইরান সাপোর্ট করছে। সেক্ষেত্রে ইরান শিয়া সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও বিশ্ব মুসলিম কমিউনিটি, হোক সে শিয়া ও সুন্নি, তারা সবাই ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে, মতামত জানিয়েছে, নীতিগতভাবে ইরানের পক্ষই অবলম্বন করেছে। এখন সিরিয়া ইস্যুতে এর উল্টোটা হলো যে ইরান তো সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার্থে আসাদ সরকারকে সাপোর্ট করছিল। এছাড়া এ দলে রাশিয়াও ছিল। তাহলে এখানে সমীকরণ কেন উল্টে গেল? ইতোমধ্যে একের পর এক হামলায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা জানায়, দেশটির ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০%-এরও বেশি ধ্বংস করেছে তারা। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানায় আইডিএফ। বিবৃতিতে বলা হয়, বাশার আল আসাদের পতনের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা সিরিয়ার পরিস্থিতি ব্যাপকভাবে মূল্যায়ন করছে। এ ধরনের পরিস্থিতির পূর্ব প্রস্তুতি হিসেবে কৌশলগত অস্ত্রশস্ত্র সহ সিরিয়ার সামরিক সক্ষমতা নিষ্ক্রিয় করার লক্ষ্যে ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপক হামলার পরিকল্পনা করেছে। আসাদ সরকারের পতনের পর থেকে গত কয়েকদিনে শত শত জঙ্গি বিমান ও বিমান দিয়ে সমন্বিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব হামলায় সিরিয়ার যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র, ইউএভি, রাডার ও রকেট সহ সবচেয়ে কৌশলগত অস্ত্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। হামলায় দামেস্কের উত্তরাঞ্চলের নিকটবর্তী T4 বিমানবন্দরটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অবস্থিত SU-22 ও SU-24 যোদ্ধা স্কোয়াড্রনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এছাড়া ব্লে বিমানবন্দরের আরও 3টি ফাইটার স্কোয়াড্রন এবং নিকটবর্তী একটি অস্ত্র সংরক্ষণাগারও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার হোমস এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ মিসাইল উৎপাদন কেন্দ্র ও মজুদাগার লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সিরিয়ার সামরিক সক্ষমতা হ্রাস করাই এসব অভিযানের লক্ষ্য বলে বিবৃতিতে জানায় আইডিএফ। জানা যায়, রাশিয়া সিরিয়ার গৃহযুদ্ধে সিরিয়াকে যথেষ্ট সামরিক ও আর্থিক সহায়তা দিয়েছে। বিমান ঘাঁটি, নৌঘাঁটি সহ সিরিয়ার সামরিক অবকাঠামোতে প্রচুর বিনিয়োগ করেছে। এই অঞ্চলে রাশিয়ার শক্তি প্রদর্শনে এগুলো গুরুত্বপূর্ণ ছিল। রাশিয়া বিদ্রোহীদের অবস্থানে বিধ্বংসী বিমান অভিযান চালাত। এতে সিরিয়ার সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেত। রাশিয়া হাজার হাজার ভাড়াটে সেনা এবং নিয়মিত সেনাও মোতায়েন করে, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হলে রাশিয়া সেনা ফিরিয়ে নেয়। আসাদ সে সামরিক ঘাটতি পূরণে অসমর্থ হন। ইরানও সংঘাতের পুরো সময় সিরিয়াকে ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা দিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি এবং মিলিশিয়া বাহিনী সহ হাজার হাজার সেনা ও সামরিক উপদেষ্টা মোতায়েন করে। ইরান সিরিয়ার সরকারপন্থী মিলিশিয়া গ্রুপগুলোকেও সমর্থন দিয়েছে। এই গোষ্ঠীগুলো সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসরায়েলে আক্রমণ ও প্রতি আক্রমণে পরিস্থিতি জটিল হলে ইরান নিজের দিকে মনোনিবেশ করে, ফলে আসাদের শক্তি ক্ষীয়মান হয়ে পড়ে। ইরান আসাদকে সহায়তা করার জন্য শক্তিশালী হিজবুল্লাহ প্রক্সি পাঠিয়েছে। যুদ্ধের পুরো সময় আসাদ সরকারের গুরুত্বপূর্ণ শক্তি ছিল এই হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে হিজবুল্লাহ সিরিয়া থেকে সেনাদের লেবাননে নিয়ে যায়। এতে আসাদ বাহিনী একরকম পঙ্গু হয়ে পড়ে। দুটি বড় শক্তির যুগপথ সরে আসার ফলে সৃষ্ট শূন্যস্থান আসাদ পূরণ করতে পারেননি। আসাদকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সরাসরি অংশ নেয়। আমেরিকার মিসাইল ও টমাহক আসাদের বিমান ঘাঁটিগুলো পঙ্গু করে দেয়। এমন কোনো সপ্তাহ ছিল না ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ায় আক্রমণ করেনি। এই রকম বিপর্যয়ের সময়ে বিরোধী দলগুলো যৌথভাবে আসাদ বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায়। বিশেষ করে আল জোলানির হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে এবং তুর্কি সমন্বিত দলগুলোর সমর্থনে বিরোধী বাহিনী সুসমন্বিত আক্রমণ চালায়। তারা দ্রুত কৌশলগত আলেপ্পো সহ গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয়। সেনাবাহিনীর অভ্যন্তরে দুর্নীতি ও লুটপাটের ফলে আসাদের ট্যাঙ্ক ও বিমানগুলো জ্বালানিহীন হয়ে পড়ে এবং সেনারা বেঁচে থাকার জন্য সম্পদ লুট করতে শুরু করে। সিরিয়ায় 14 বছরের গৃহযুদ্ধে ধ্বংস হয়েছে অর্থনীতি। যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে সব অবকাঠামো। 2020 সালে সিরিয়ায় প্রতি ডলারে পাওয়া যেত প্রায় 1150 সিরিয়ান পাউন্ড। কিছুদিন আগে সেটি দাঁড়ায় 14,750 পাউন্ড। পতনের একদিন আগে দাঁড়ায় 22,000 পাউন্ডে। জাতিসংঘ বলেছে 90% সিরীয় দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এরই মধ্যে হাজার হাজার সিরীয় উদ্বাস্তু তুরস্ক থেকে স্বদেশের দিকে রওনা দিয়েছে। নিজ দেশে তারা কোথায় থাকবে, কি খাবে, কেউ জানে না। এবছর জিডিপি প্রবৃদ্ধি 1.5% হবে। 2023 সালে ছিল 1.2%। অর্থনীতির এক ভয়াবহ চিত্র। বিশ্লেষকরা মনে করেন এখান থেকে বেরিয়ে আসতে সিরিয়ার অর্থনীতির অন্তত 1 দশক লাগবে। সিরিয়া সংকটে তুরস্কের ভূমিকা জটিল। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার সংঘাতে তুরস্ক আসাদ সরকারের বিরোধীদের সমর্থন করে। এই সিদ্ধান্ত নেওয়া হয় সিরিয়ায় গণতান্ত্রিক রূপান্তর দেখার আকাঙ্ক্ষা, এই অঞ্চলে ইরানের প্রভাব নিয়ে উদ্বেগ এবং আসাদকে আরও তুরস্ক বান্ধব করে তোলার কৌশলগত লক্ষ্য থেকে। তুরস্ক ফ্রি সিরিয়ান আর্মি FSA এবং অন্যান্য বিরোধী গোষ্ঠীর প্রধান সমর্থক হয়ে ওঠে। তাদের সব ধরনের সহায়তা দেয়। এই সমর্থনের উদ্দেশ্য ছিল আসাদের ক্ষমতা দুর্বল করা এবং তুরস্ক সীমান্তে সহিংসতার বিস্তার রোধে একটি বাফার জোন তৈরি করা। 2024 সালের হিসাবে তুরস্ক 36 লাখের বেশি সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এতে তুরস্কের অর্থনীতি, সামাজিক সেবা ও অবকাঠামোর ওপর প্রচণ্ড চাপ পড়ে। সিরিয়ায় তুরস্কের সরাসরি সামরিক সম্পৃক্ততা 2016 সালে অপারেশন ইউফ্রেটিস শিল্ডের মাধ্যমে শুরু হয়েছিল, যার লক্ষ্য ছিল সীমান্ত অঞ্চল থেকে ISIS জঙ্গিদের নির্মূল করা এবং কুর্দি YPG পিপলস প্রোটেকশন ইউনিট তুরস্কের দক্ষিণ সীমান্তে একটি সংলগ্ন স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা থেকে বিরত রাখা। 2018 সালে অপারেশন অলিভ ব্রাঞ্চ এবং 2019 সালে অপারেশন পিস স্প্রিংয়ের মতো পরবর্তী অভিযানগুলো কুর্দি বাহিনীর মোকাবিলায় তুরস্কের দৃঢ় সংকল্প আরও স্পষ্ট করে তোলে। তুরস্কের কূটনৈতিক কৌশলগুলো যুদ্ধোত্তর সিরিয়ায় প্রভাব বজায় রাখা এবং অন্যান্য আঞ্চলিক শক্তির উপস্থিতির পাল্টা ভারসাম্য সহ তার বৃহত্তর কৌশলগত লক্ষ্যগুলো প্রতিফলিত হবে বলে মনে হচ্ছে। সিরিয়ায় তুরস্কের সম্পৃক্ততায় অর্থনৈতিক ও নিরাপত্তার কারণও রয়েছে।
সিরিয়া সংকটে তুরস্কের ভূমিকা বিভিন্ন পরস্পর বিরোধী স্বার্থের মধ্যে ভারসাম্যপূর্ণ হলেও এটি বিরোধীদের সমর্থন এবং কুর্দি প্রভাব মোকাবেলায় মুখ্য ছিল। সিরিয়া সংকটে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় জড়িত রয়েছে। যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে 2014 সালের 22 সেপ্টেম্বর সিরিয়ার গৃহযুদ্ধে আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করে। এই অপারেশনে যুক্তরাজ্য, ফ্রান্স, জর্ডান, তুরস্ক, কানাডা ও অস্ট্রেলিয়া সহ আন্তর্জাতিক অংশীদারদের একটি জোট জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী এসডিএফকে প্রশিক্ষণ, সরঞ্জাম ও বিমান সহায়তা সরবরাহ করেছিল, যা তাদের আইএসের নিয়ন্ত্রণ থেকে মূল অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে সহায়তা করেছিল। আসাদের পতনের সাথে সাথে ইসরায়েল গোলান মালভূমির বাফার জোন দখল করে পুরো গোলান মালভূমির কর্তৃত্ব নিয়েছে। একই সাথে আসাদের রাসায়নিক ও অস্ত্র কারখানা বোমা ও মিসাইলের আঘাতে তছনছ করে দিয়েছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। শুভকামনা।